সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই আবার প্যান্ডামিক সিচুয়েশনে ঘরে তোমরা রয়েছো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা অবশ্যই চলছো। আর তোমাদের অবশ্যই রেগুলার পড়াশোনা করে চলে যেতে হবে। আর আমরা অ্যাসাইনমেন্ট ক্লাস নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। আর অ্যাসাইনমেন্ট ক্লাস আমরা আগেও কয়েকটি করেছি। আর তোমরা জানো যে আমাদের তৃতীয় যে করোনার বিস্তারের কারণে তৃতীয়বারের মতো শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তো খুব শীঘ্রই আবার আমরা হয়তো বা ক্লাসে ফিরব। তোমরা অনলাইন ক্লাসগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে করবে। আগের যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের যার যার বাকি আছে 1 থেকে 8 পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো তোমরা যারা জমা দিয়েছো তোমরা খোঁজ নিবে স্যারের কাছে, প্রত্যেক টিচারের কাছে, যে সবার অ্যাসাইনমেন্টগুলো জমা আছে কিনা। আর যদি না থাকে তাহলে তোমার নিজ দায়িত্বে আবার তুমি অ্যাসাইনমেন্টগুলো করে তুমি অবশ্যই স্যারের কাছে জমা দিবে। তো আজকে সময় নষ্ট না করে এসো আমরা আজকের ক্লাসের যে বিষয়গুলো সেগুলো একটু জেনে নিই। আজকে আমাদের অ্যাসাইনমেন্টের কিছু প্রশ্ন আকারে আমি লিখেছি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, তোমরা পরবর্তীতে লিখে নিতে পারবে। প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাসের সূত্রসমূহ সমন্বয় করা। তোমাদের আগে বুঝতে হবে কিন্তু এই এই প্রশ্নগুলো হচ্ছে প্রথম অধ্যায়, অ্যাসাইনমেন্টটা হচ্ছে প্রথম অধ্যায়ের, যদিও এটা নবম অ্যাসাইনমেন্ট থেকে শুরু করা হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্ট এর আগে যেগুলো ছিল সেগুলো ফার্স্ট পেপারের ছিল, তো এটা সেকেন্ড পেপার শুরু করেছে, তাই এখানে প্রথম অধ্যায় থেকে শুরু করা হয়েছে। এবং খুব ইম্পর্ট্যান্ট যে টপিকসগুলো সেগুলোই অ্যাসাইনমেন্টে দেওয়া হয়। আর এগুলো অবশ্যই তোমাদের গুরুত্ব সহকারে হচ্ছে পড়তে হবে এবং পড়ে নিজের মতন করে করতে হবে। অ্যাসাইনমেন্টগুলো নিজে নিজে করার কথা, তারপরে আমরা একটু সহযোগিতা করি। যদিও কয়েকদিন হয়ে গেছে, তোমরা আশা করি যে নিজেরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলেছো, তারপরেও অনেকে দুর্বল রয়েছো প্যান্ডামিক সিচুয়েশনের কারণে। সায়েন্সের কেমিস্ট্রি বিশেষ করে বুঝতে এবং পড়তে তোমাদের অনেকেরই একটু কঠিন লাগে, তাই আমরা হেল্প করছি। এই নয় যে তুমি এখান থেকে সম্পূর্ণ তুলে দিবে, তোমার মতন করে তুমি অ্যাসাইনমেন্টগুলো করবে এবং সেগুলো তুমি জমা দিবে। তোমাদের আমরা জাস্ট একটু হেল্প করব যে অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করতে হয় সেটা করার জন্য জাস্ট একটু হেল্প। তো আমরা প্রশ্নগুলো একটু পড়ে নিই। গ্যাসের সূত্রসমূহ সমন্বয় করা। তোমরা অবশ্যই অলরেডি এই ক্লাসগুলো পড়ে ফেলেছো, খুব সুন্দর করে শিখেছো যে গ্যাসের সূত্র রয়েছে কতগুলো, কি কি সূত্র রয়েছে। বয়েল-সালজ, অ্যাভোগাড্রো সূত্র, ডাল্টন-আংশিক চাপ সূত্র রয়েছে। তো মেইন 3টা সূত্র বয়েল-সালজ, অ্যাভোগাড্রো সূত্র, সেখান থেকে সমন্বয় করতে হবে আমাদের। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত। বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত আমরা এটা দেখার চেষ্টা করব। গ্যাস মিশ্রণের চাপ এবং মোল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয়। এখানে গ্যাস মিশ্রণের চাপ, এই গ্যাস মিশ্রণের চাপ বলতে গ্যাস মিশ্রণে একটা হচ্ছে পাত্রে মোট চাপ থাকে, আর একটা হচ্ছে গ্যাস মিশ্রণের প্রতিটা উপাদানের চাপ। তাহলে এই প্রতিটা উপাদানের চাপের সাথে মোল ভগ্নাংশ এবং মোট চাপের একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নির্ণয় করতে হবে আমাদের 3য় নাম্বার প্রশ্নে। চতুর্থ যে প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্নটা হচ্ছে গ্যাস মিশ্রণের দুটি উপাদান গ্যাসের অণুসমূহের ভরের ভিন্নতার কারণে ব্যাপন হারের পার্থক্যের গাণিতিক ব্যাখ্যা দাও। তোমরা একটু যদি খেয়াল করে দেখো, এই যে 4টা প্রশ্ন রয়েছে, এই 4টা প্রশ্ন সমস্ত অধ্যায়ের একটা সমন্বয় করে এই 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। অধ্যায়টিতে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে সেই ইম্পর্ট্যান্ট প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোর মধ্যে এই যে 4টা অ্যাসাইনমেন্টের প্রশ্ন দেওয়া হয়েছে এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আশা করি তোমরা সবাই অ্যাসাইনমেন্টটি ভালো করে বুঝে পড়ে নিজের মতন করে করবে। তো এসো আমরা প্রতিটা প্রশ্নে তাহলে আমরা এবার অ্যান্সারে চলে যাওয়ার চেষ্টা করব একটি একটি করে। তাহলে সবাই আমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে আমরা ক্লাসটি করার জন্য রেডি হয়ে যাই। তো প্রথম প্রশ্ন হচ্ছে
যে গ্যাসের সূত্রসমূহ সমন্বয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ্যাসের সূত্রসমূহের প্রথম যে সূত্র, কি সূত্র বলতো? বয়েলের সূত্র। বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি বলেছেন? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে গাণিতিকভাবে আমরা যদি এটাকে দেখাতে চাই, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন হলো ভি। কোনো গ্যাসের আয়তনকে আমরা ভি ধরলাম, তো তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। প্রযুক্ত চাপকে আমি ধরলাম পি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? স্থির চাপে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে। তাহলে ভরের আমরা ক্ষুদ্র পদার্থের ভরকে মোল হিসেবে আমরা দেখাতে পারি। মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। তাহলে মোল ভর এবং তাপমাত্রা টি যখন স্থির, এই দুইটা যখন স্থির, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, হ্যাঁ, চার্লসের সূত্রে বলা হয়েছে কি বলতো? চার্লসের সূত্র, চার্লসের সূত্র। তোমরা অবশ্যই বাংলা সূত্রটা লিখবে যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক। আমি শুধু গাণিতিকভাবে লিখছি, কিন্তু তোমরা বাংলাও লিখবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে এখানে চাপ এবং ভর স্থির, এই দুইটা বিষয় স্থির। তো এটা আমরা দেব 2 নম্বর সমীকরণ। আর একটা হচ্ছে যে স্থির তাপমাত্রা এবং চাপে সমায়তনে সকল গ্যাসের সমান সংখ্যা কোন থাকে? তা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপে সমায়তনে সকল গ্যাসে সমান সংখ্যা কোন থাকে। আর এটা মূলত হচ্ছে, এটা ভি সমানুপাতিক মোল সংখ্যা সমানুপাতিক। এটা হলো মোল সংখ্যা, অনুসংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, অনুসংখ্যা বা মোল সংখ্যা সমানুপাতিক। তো মোল সংখ্যাকে আমরা এখানে স্মল এন দিই। তো এখানে স্থির তাপমাত্রা এবং চাপ, কি তাপ এবং কি চাপ, দুইটা স্থির, স্থির তাপমাত্রা ও চাপে। তাহলে এটা দিলাম আমরা 3 নাম্বার সমীকরণ। ওকে, তাহলে 1, 2, 3 নাম্বার সমীকরণ, এইটাকে যদি আমরা সমন্বয় করি, অর্থাৎ বীজগণিতের ভাষায় আমরা এই 3টা সমীকরণকে যদি আমরা সমন্বয় করি, তাহলে তাকে কি হয়? 3টা সমীকরণকে যদি একসাথে লিখি, আমরা সমন্বয় করে লিখি, তাহলে এভাবে আমরা লিখতে পারি। ভি, প্রথমে ছিল ভি সমানুপাতিক। আমাকে বলো তো প্রথমে কি ছিল তোমাদের? বয়েলের সূত্র ছিল 1/p। তারপরে চার্লসের সূত্র ছিল কি বলো? টি ছিল। আর অ্যাভোগাড্রোর সূত্র কি ছিল? অ্যাভোগাড্রোর সূত্র ছিল n। আচ্ছা, এই 3টা বিষয় হচ্ছে 3টা সূত্র পেয়েছিলাম, প্রত্যেকটাতে বাম পাশে পেয়েছিলাম ভি। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, ভি সমানুপাতিক, আমরা একটা কাজ করতে পারি, এই সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে আমরা যদি একটা সমান চিহ্ন দিই, আর এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়। সেই ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করলাম, আর উপরে হচ্ছে nt ডিভাইডেড বাই নিচে হলো p। এখন সকল গ্যাসের জন্য এই যে কে, এই কে ধ্রুবকটাকে আমরা r দিয়ে পরিবর্তন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে কিভাবে লিখতে পারি বলতো? এই p আর v গুণ করলে আমরা এখানে বাম পাশে pv পাচ্ছি, আর ডান পাশে k এর পরিবর্তে আমরা r, এই nটাকে আমি আগে লিখলাম nrt লিখতে পারি। দেখো, এটাই হচ্ছে আমাদের
তিনটা সূত্রের সমন্বয় সূত্র, গ্যাসের সমন্বয় সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি যে প্রথম প্রশ্ন উত্তরটা ভালো করে বুঝতে পেরেছো। তো এখন আমরা সেকেন্ড যে কোয়েশ্চেন ছিল সেটাতে চলে যাব। আশা করি তোমাদের কাছে সবার কাছে স্ক্রিনশট দেওয়া রয়েছে অলরেডি। তোমরা প্রশ্ন এবং ডাউনলোড তো সবাই করেছই। বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ করার শর্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নটা করার জন্য তোমাদের হচ্ছে আগে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস কি সেটা জানতে হবে। আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস বয়েল, সালস এবং অ্যাভোগাড্রো সূত্র অর্থাৎ গ্যাস সূত্রসমূহ সঠিকভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে, আর যারা মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে। এখন বাস্তবে আমরা যে সকল গ্যাস দেখে থাকি, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন, যা কিছু আমরা দেখি সব গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। এখন এই বাস্তব গ্যাসের জন্য বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস একটি সমীকরণ দিয়েছিলেন। সেই সমীকরণটা আমরা আগে জানার চেষ্টা করি। আদর্শ গ্যাসের সমীকরণ আমরা দেখেছি Pv সমান nRT, আর বাস্তব গ্যাসের জন্য সমীকরণটা P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার ইনটু v মাইনাস nb ইজ ইকুয়াল টু nRT। এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণের সূত্র। তোমাদের কিন্তু এক মোল গ্যাসের জন্য, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য, ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য বা অক্সিজেন গ্যাসের জন্য বাস্তব গ্যাসের সমীকরণটি লিখতে হতে পারে, বা 2 মোল গ্যাসের জন্য হতে পারে, একটা নির্দিষ্ট গ্রাম দিয়ে দিতে পারে। ধরো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য বাস্তব গ্যাসের সমীকরণটি কেমন হবে, এরকম আসতে পারে। তোমরা বাস্তব গ্যাসের সমীকরণটি ভালো করে মনে রাখবে। এখন এখানে হচ্ছে এটা বাস্তব গ্যাসের সমীকরণ। তোমার প্রশ্নটা হচ্ছে যে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত কি কি? আচ্ছা, আমরা বাস্তব আদর্শ গ্যাসের ক্ষেত্রে জানি যে এরা হচ্ছে খুবই নিম্ন তাপমাত্রায় থাকে আর উচ্চ চাপে থাকে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা এটা জানি, নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে সকল গ্যাসকে তরল এবং কঠিনে পরিণত করা যায়, এটা আমরা জানি। সেটা হচ্ছে সকল বাস্তব গ্যাসের জন্যই খাটে। তো এখন হচ্ছে যে বাস্তব গ্যাসগুলোকে যদি আদর্শ গ্যাসের মতন আমরা পরিণত করতে চাই, তাহলে এই বিষয়টাকে আমাদের অগ্রাহ্য করতে হবে। আর এইটাকে যদি আমরা বাদ দিতে পারি, তাহলেই আমরা এই বাস্তব গ্যাসের সমীকরণকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণে রূপান্তরিত করতে পারি। অর্থাৎ হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে যদি এই বিষয়টা না থাকে। এটা হলো কি আন্তঃনৈমিক আকর্ষণ বল, আর এটা হলো কি গ্যাসাণুসমূহের যে ক্ষুদ্র আয়তন, সেই ক্ষুদ্র আয়তনটা। এখন এই আন্তঃনৈমিক আকর্ষণ বল এটা হচ্ছে গ্যাসের মধ্যে আছে ধরেই আমরা বাস্তব গ্যাস বলে থাকি। তো নিম্ন চাপ যদি থাকে, একটা বিষয় তুমি খেয়াল করো যে ধরো একটা অণুর এখানে হচ্ছে আয়তন এইটা, সেই আয়তনটা যদি মনে করো এত বড় হয়, তাহলে দেখা যাচ্ছে যে তার মধ্যে আন্তঃনৈমিক যে আকর্ষণ বলটা, এখানে আয়তন যদি এতটুকু হয়, সেই অণুগুলোর মধ্যে আন্তঃনৈমিক আকর্ষণ বল আছে বিবেচনা করা হয়। আর যদি সেই আয়তনটা বিশাল একটা কক্ষ হয়, তাহলে তার মধ্যে সেই সেম যে গ্যাসটা, সেই অণুগুলোর মধ্যে আন্তঃনৈমিক আকর্ষণ বল নেই বললেই চলে, এমন হয়ে যায়। তাহলে এরকম ঘটনা কখন হয়? যখন আমি এখানে চাপ যদি আমি কমিয়ে দিই, নিম্ন চাপ যদি রাখি, একটা গ্যাসের উপরে যদি চাপ একেবারে কমিয়ে দিই, নিম্ন চাপ প্রয়োগ করি, তখন নিম্ন চাপ প্রয়োগ করলে এই যে আন্তঃনৈমিক আকর্ষণ বলটা E²A, এটার মানটা একেবারে কমে যায়। আন্তঃনৈমিক আমরা জানি যে চাপ কমলে আয়তন বাড়ে, তাই না? চাপ কমলে যদি আয়তন অনেক বেশি বেড়ে যায়, তখন হচ্ছে আন্তঃনৈমিক আকর্ষণ বল নেই বললেই চলে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এটার মান যদি খুব ছোট হয়, এটার মান যদি অনেক বড় হয়, তাহলে আমি এই ক্ষুদ্র মানকে যদি বড় বিশাল মান দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে সেই যে ভগ্নাংশটা এটা একেবারে নাই হয়ে যায়, অর্থাৎ খুবই কমে যায়, রেয়ার হয়ে যায়। তো আমরা এই যে P প্লাস n²A বাই v², এই বিষয়টাকে আমরা যদি বাদ দিয়ে এটা P এর মতন করে ধরি, যে এটা প্রায় P, এটা নাই বললেই চলে, তার মানে এটা P এর সমান বা P এর কাছাকাছি যদি হয়। আর
এটা গেল আমার চাপের ক্ষেত্রে। এখন যদি আমার আয়তন অনেক বেশি হয়, নিম্ন চাপে আয়তন যদি অনেক বেশি হয়, তার তুলনায় অণুর যে আয়তনটা অর্থাৎ গ্যাসের অণুর যে আয়তন সেটা যদি হয় খুব কম, তখন এই যে এনবিটা খুব কম হওয়ার কারণে এটাও বাদ দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে ভি মাইনাস এনবি এটাকে আমরা এরভাবে এই ভি এর প্রায় সমান লিখতে পারি। এখানে আমি একটা ঢেউ দিয়েছি সমান, এটা কিন্তু প্রায় সমান, এটা সমান সম্পূর্ণ না, প্রায় সমান। তাহলে তুমি দেখো যে উপরের যে সমীকরণ সেই সমীকরণে নিম্নচাপ প্রয়োগ করার কারণে এখানে হয়ে গেল পি আর এটা হয়ে গেল ভি, অর্থাৎ পি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আর টি। তার মানে নিম্নচাপ প্রয়োগ করলে সেই যে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এই একটা শর্ত গেল নিম্নচাপ। আর একটা শর্ত আছে, সেই শর্তটা হলো কি উচ্চ তাপমাত্রা। তাহলে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করলো একইভাবেই যদি তুমি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করো তাহলে গ্যাসাণু সমূহ কি হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, একদম মানে তাদের মধ্যে ছোটাছুটি অনেক বেশি হবে, অনেক বেশি ধাক্কা খাবে গ্যাসের সাথে। ধাক্কা খেয়ে সেই গ্যাসগুলো একটা থেকে আর একটা অনেক দূরে সরে যাবে। যখন অনেক দূরে সরে যাবে তখন তাদের আন্তঃনমিক আকর্ষণ বল আগের মতন করেই কমে যাবে বা হ্রাস পাবে বা নেই বললেই চলে আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে। তখন এই অংশটা বাদ দিয়ে এভাবে করে পিএ লেখা যায় এবং তাপমাত্রা বেশি দেওয়ার কারণে এই যে গ্যাসের অণুসমূহের আয়তনটা একেবারে হ্রাস হয়ে যাবে, কমে যাবে। সুতরাং এটাও বাদ দিয়ে ভি এর মতন করে লেখা যায়। তাহলে এই যে বিষয়টা একটা হচ্ছে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রা, এই দুইটা শর্ত প্রয়োগ করলেই আমরা দেখতে পাবো যে বাস্তব গ্যাসগুলো সেই বাস্তব গ্যাসের আর ধর্মটা থাকে না, সেটা হয়ে যায় আদর্শ গ্যাসের মতো, অর্থাৎ সেই গ্যাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এটাই হচ্ছে দ্বিতীয় নাম্বার যে তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কারো সমস্যা হয় অবশ্যই তুমি ভিডিওতে নিচে কমেন্ট বক্সে তোমার সমস্যার কথা উল্লেখ করবে, অথবা আমাদের কেমিস্ট্রি গ্রুপ আছে, সেই কেমিস্ট্রি গ্রুপে তুমি তোমার সমস্যার কথা তুমি তুলে ধরবে। আশা করি যে সমস্যার সমাধান তুমি অবশ্যই পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার আমরা প্রশ্নে চলে যাব। গ্যাস মিশ্রণের চাপ এবং মোল ভগ্নাংশের সম্পর্ক নির্ণয় করো। গ্যাস মিশ্রণের চাপ এবং মোল ভগ্নাংশের সম্পর্ক তোমাদের আগে বলতে হবে যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কোন টপিকস থেকে দেওয়া হয়েছে। তোমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র নামে একটা সূত্র পড়েছো। ডাল্টনের আংশিক চাপ সূত্রে তোমাদের আমি করাইছি যে ডাল্টন আংশিক চাপ সূত্র কি তোমার মনে আছে? তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে একটা কথা আমি বারবার বলছি, আংশিক চাপ সূত্র। তাহলে আংশিক চাপটা কি সেটা আমাদের বুঝতে হবে, তাই না? ধরো একটা মিশ্র গ্যাস, সেই মিশ্র গ্যাসের মধ্যে 3টা গ্যাস রয়েছে। কি কি গ্যাস? এ গ্যাস, বি গ্যাস আর সি গ্যাস, 3টা গ্যাস আছে। সেই এবিসি গ্যাসের প্রত্যেকের আলাদা আলাদা চাপ যদি প্রয়োগ করে এবং মানে ওই প্রত্যেকটা গ্যাস যদি মিশ্রণের সমস্ত আয়তন দখল করে, আমরা একটা পাত্র আঁকার চেষ্টা করি। এই পাত্রটা ধরো এখানে ঢাকা আছে, পাত্রটা, হ্যাঁ, গ্যাস তো ঢাকা পাত্রে থাকে। তো এই পাত্রের মধ্যে 3টা ভিন্ন ভিন্ন গ্যাস রয়েছে। এই 3টা ভিন্ন ভিন্ন গ্যাস যদি একাকি প্রতিটা গ্যাস এই পাত্রের সমস্ত আয়তন দখল করে এবং সেটি যে চাপ প্রয়োগ করে, তাহলে সেই চাপকে বলা হয় আংশিক চাপ। আর এই পাত্রের একটা মোট চাপও রয়েছে, সেই মোট চাপকে আমরা আংশিক চাপকে ধরো এই পি এর আংশিক চাপকে আমরা পি এ দিয়ে প্রকাশ করতে পারি। আবার আমি 1 2 3 দিয়েও লিখতে পারি যে 1 নম্বর গ্যাস P1, 2 নম্বর গ্যাস P2, 3 নম্বর গ্যাস P3, এভাবে আমরা লিখতে পারি। অথবা একটা নির্দিষ্ট গ্যাসের জন্য বলে দিল যে অ্যামোনিয়া গ্যাস রয়েছে, ক্লোরিন গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস আছে, 3টা গ্যাস একটা পাত্রের মধ্যে রয়েছে। তো এইভাবে বলতে পারে, অবশ্যই সেটা হতে হবে স্থির তাপমাত্রায়। তো মনে রাখবে তোমরা, আংশিক চাপ হচ্ছে কোনো একটা উপাদান গ্যাস পাত্রের সমস্ত আয়তন একটি দখল করে যে চাপ প্রয়োগ করে, সেই চাপকে বলা হয় ওই উপাদান গ্যাসের আংশিক চাপ। আর পাত্রের একটা সমুদয় চাপ বা মোট চাপও রয়েছে, যাকে আমরা বড় হাতের পি দিয়ে প্রকাশ করতে পারি। আর এটাও বড় হাতের পি, বাট তার সাথে 1 বা এবিসি এরকম থাকতে পারে। এখন
আংশিক চাপ বিষয়টা আমরা বুঝতে পারছি আর মোট চাপ বুঝতে পেরেছি। এখন প্রশ্নটা হচ্ছে চাপ এবং মোল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক, তার মানে মোলের কথাটা এখানে আসতেছে। আর তোমাদের আমি ক্লাসে বলেছিলাম যে মোল বা ভর রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আসে সেখানে তোমাদের গ্যাসের সমন্বয় সূত্র অবশ্যই প্রয়োগ করতে হয়। আর আমরা এইটা প্রমাণ করার জন্য প্রথমেই আমরা গ্যাসের যে সূত্রটা কি, আদর্শ গ্যাসের সূত্র পিভি সমান এন আর টি, এই সূত্রটা আমরা জানি গ্যাসের বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এখান থেকে আমরা পি সমান কি লিখতে পারি দেখো তো, এন আর টি ডিভাইডেড বাই ভি। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এই যে সমীকরণটা এটা গ্যাসের সমীকরণ, তাই না, আদর্শ গ্যাসের সমীকরণ। এখন তোমার যে পাত্রের মধ্যে, ধরো যে পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, একটা গ্যাস, 2টা গ্যাস, 3টা গ্যাস রয়েছে পাত্রের মধ্যে। এই 3টা গ্যাস যদি এই সূত্রটা মেনে চলে, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণের সূত্র যদি ওই 3টা গ্যাস মেনে চলে, তাহলে দেখা যাচ্ছে যে 3টা গ্যাসের জন্যই এই চাপের মান আলাদা আলাদা হবে, এবং সেটা যদি স্থির তাপমাত্রা হয়, নির্দিষ্ট ভরের হয়, তাহলে এন আর এই টিটা এই প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে কি হবে, সমান হবে, আর আয়তনও তো সমান, তাই না। তাহলে আমরা এখান থেকে এখানে কি মোল সংখ্যা তো আলাদা আলাদা হবে, এন এর মান আলাদা হবে, কারণ প্রতিটা গ্যাসের ভর তো আলাদা, তো এন এর মানটা আলাদা, কিন্তু এই তাপমাত্রা এবং হচ্ছে আয়তন মান ফিক্সড থাকে, কারণ একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে এখানে ঘটনাটা ঘটে থাকে। তো এই 3টা গ্যাসের জন্য আমি যদি এই সমীকরণটাকে আদর্শ গ্যাস সমীকরণ যদি প্রয়োগ করি, তাহলে আমি প্রথম গ্যাসের জন্য লিখতে পারি P1 N1 RT ডিভাইডেড বাই V। এটা আমি দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। তো দ্বিতীয় গ্যাসের জন্য আমরা লিখতে পারি P2 N2 RT ডিভাইডেড বাই V, এটা দিলাম 3 নম্বর সমীকরণ। তৃতীয় গ্যাসের জন্য P3 N3 RT ডিভাইডেড বাই V, এটা আমি দিয়ে দিলাম 4 নম্বর সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 3টা আলাদা আলাদা সমীকরণ আমি লিখলাম, এই 3টা আলাদা আলাদা সমীকরণকে আমি যদি প্রথম যে সমীকরণটা এটার সাথে যদি আমি সমন্বয় করি, মানে ভাগ করি, যদি এটাকে যদি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করি, তাহলে দেখো তো কি হয়, 1 নম্বরকে যদি 2 নম্বর দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় P/P1 পাইনি। P/P1 বাম পাশের সাথে বাম পাশে ভাগ, আর ডান পাশে তুমি একটু খেয়াল করে দেখো এই অংশটা আর এই অংশটা সেম প্রত্যেকটা সমীকরণে, তাহলে এটা তো ভাগ করলে বাদ হয়ে যায়, তো হয় কি N/N1 হয় প্রথমটাতে, N/N1। এখন এই যে দেখো একটা এখানে মোল সংখ্যাকে আমি যদি মিশ্রণের মোল সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে পাওয়া যায় আমার মোল ভগ্নাংশ, ওই উপাদানের মোল ভগ্নাংশ পাওয়া যায়। মোল সংখ্যা ডিভাইডেড বাই কোনো একটা উপাদানের মোল সংখ্যা, কোনো একটা উপাদানের মোল সংখ্যাকে আমি মোল সংখ্যা দিয়ে ভাগ করলে মোল ভগ্নাংশ পাবো, কোনো একটা উপাদানের মোল সংখ্যাকে মোল সংখ্যা দিয়ে ভাগ করলে মোল ভগ্নাংশ পাবো। ঠিক আমরা একটু চেঞ্জ করব, এখানে হচ্ছে আমি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি যদি, তাহলে আমাদের আর এটা চেঞ্জ করতে হচ্ছে না, এটা 1 নম্বর, তাহলে এটা 1। ওকে, 2 নম্বর সমীকরণকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে পাচ্ছি P1/P N1/N। এখানে হচ্ছে এটা হচ্ছে উপাদান, কোন উপাদানের মোল সংখ্যা, এটা হচ্ছে মোট মোল সংখ্যা। ওকে, তো এখান থেকে খেয়াল করো আমরা কি লিখতে পারি, বা দিয়ে P1 লিখতে পারি। এটাকে কিন্তু আমরা মোল ভগ্নাংশ আমরা x1 দিয়ে প্রকাশ করতে পারি মোল ভগ্নাংশকে। তো এই মোল ভগ্নাংশ ইনটু হচ্ছে এটা যদি কোণাকুণি গুণ করি আমি এই পাশে পিটা পেয়ে যাব। দেখো খেয়াল করো, পিটা ডান পাশে পেয়ে যাব। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে এই যে আমি সমীকরণটা পেয়েছি, এটা লাস্ট একটা, এটাতে কি লেখা আছে, যে কোনো একটা উপাদানের যে আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ গুণ হচ্ছে মোট চাপ। এখানে তুমি যদি এই 2 নাম্বারকে যদি 3 নাম্বারকে যদি 1 নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে একইভাবে কি পাবা দেখো তো, একইভাবে তুমি পাবা P2 সমান হচ্ছে x2 P। আর যদি 4 নাম্বারকে ভাগ করো তাহলে তুমি পাবে
P3 ইকুয়াল টু হচ্ছে x3 ইনটু P। তাহলে প্রতিটা গ্যাসে তুমি উপাদান গ্যাসের জন্যই তুমি এই একই রকমই সূত্র পাচ্ছ কি, আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ গুণ হচ্ছে মোট চাপ। এটাই হচ্ছে আমাদের এই সম্পর্ক, এই সম্পর্কটাই নির্ণয় করতে বলা হয়েছে। তো আশা করি যে এই গাণিতিক যে ব্যাখ্যাটা তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। তো বাসায় তোমরা আরো বেশি প্র্যাকটিস করবে। এগুলো হচ্ছে মুখস্থের কোনো বিষয় না, এটা হচ্ছে বুঝে বুঝে নিজে মাথা খাটিয়ে হচ্ছে করতে হবে। এটা খুবই ইজি, একবার করলে আশা করি যে তোমরা সবগুলোই ভালো করে পারবে। এরপরে আমি লাস্ট কোয়েশ্চনে চলে যাব। গ্যাস মিশ্রণে দুটি উপাদান গ্যাসের অণুসমূহের ভরের ভিন্নতার কারণে ব্যাপন হারের পার্থক্যের গাণিতিক ব্যাখ্যা দাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে বুঝতে পেরেছো, এটা হচ্ছে যে গ্রাহামের ব্যাপন সূত্র। তো গ্রাহামের ব্যাপন সূত্র কি তোমাদের মনে আছে? স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র কি? স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, স্থির তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের ব্যাপন হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। এখন যদি দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস হয়, ধরো আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা নবম দশম শ্রেণীতে সবাই পড়েছো এবং আমরা ক্লাসেও এটা খুব সুন্দর করে করেছি, আশা করি সবারই মনে আছে। ধরো এক পাশে আমি একটা গ্যাস দিলাম HCl, এই উদাহরণটা 9-10-এও তোমরা পড়েছো এবং আমি তোমাদের ক্লাসেও করিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই সবারই মনে আছে। তো এই যে গ্যাসটা, এই গ্যাসটা এদিক থেকে হচ্ছে সাপ্লাই করা হয়েছে, এই গ্যাসটা এদিক থেকে একটা গ্যাস তোমার গ্লাস জারের মধ্য দিয়ে এটা সাপ্লাই করলে দেখা যাচ্ছে কি যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এখানে একটা ধোঁয়া সৃষ্টি হয়েছে। সেই ধোঁয়াটাকে আমরা যদি এখানে একটু ভিন্ন কালার দিই তাহলে মনে হয় বুঝতে ভালো হবে। এটা একটা ধোঁয়া হয়েছে, এটা মূলত সাদা ধোঁয়া। তো আমরা এখানে রেড কালারটা দিলাম, সাদা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। তো তুমি দেখো যে এই যে গ্যাসটা HCl আর এটা অ্যামোনিয়া, এই দুইটা গ্যাসের মাঝামাঝি কিন্তু সাদা ধোঁয়াটা হয়নি, একটা প্রান্তের দিকে এই সাদা ধোঁয়াটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এটা যদি ধরো 10 সেন্টিমিটার এটা যদি যায়, এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এরকম ব্যাপারটা। হ্যাঁ, আমি এটা কনফার্মই এটাই যে তা না, এটা 10 পয়েন্ট সামথিং 11, এখানে 14 পয়েন্ট সামথিং বা এরকম হতে পারে এক্সেট্রা। তো যাই হোক, তো এইরকম হওয়ার কারণটা কি? এটার কারণ হচ্ছে এটার যে ভর, এই ভরটা হচ্ছে এটার বেশি। এখানে তুমি দেখো 35.5 এবং 1 যদি অ্যাড করি তাহলে হচ্ছে 36.5, আর এটা হচ্ছে 14 প্লাস হচ্ছে 3 অর্থাৎ হচ্ছে 17। তো এই 17 ভর নিয়ে এটা বেশি দৌড়াবে। আমরা জানি যাদের ভর কম তারা তো বেশি দৌড়াইতে পারে, তাই না, বেশি ছড়িয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে ওটা হালকা বলে ওটা বেশি দূরে আসতে পারবে, এটা ভারী বলে সেটা কম দূরে যাবে। তো এখানে কিন্তু ভরের ভিন্নতার কারণে যে ব্যাপন হারের পার্থক্য সেটা আমাদের গাণিতিকভাবে দেখাবো, বাট আমাদের প্রথমেই হচ্ছে ব্যাপন সূত্রে আমরা জানি যে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হচ্ছে ব্যাপন হার। দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস আমি যদি নেই তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা গ্যাসের জন্য এখানে আমি ধরলাম R1 সমানুপাতিক হচ্ছে এখানে হবে 1/√d1। এটাকে আমি যদি একটা সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে আমি এখানে R1 সমান লিখতে পারি k/√d1। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে দেখালাম। এরপরে আমি একইভাবে দেখো তো 2 নাম্বার গ্যাস অর্থাৎ সেকেন্ড গ্যাসের জন্য আমি কি লিখতে পারি না R2 সমান k/√d2 লিখতে পারি কিনা দেখো তো। এটা আমি 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো আমি যদি R1 কে R2 দিয়ে ভাগ করি অর্থাৎ 1 নংকে যদি 2 নং সমীকরণ দিয়ে ভাগ করি তখন এখানে কি হবে একটু দেখো তো। আমরা যদি ভাগ করে দিই তাহলে আমি পাবো R1 / R2 সমান,
আমি একবারে রুট দিয়ে দিই, হ্যাঁ একবারে রুট দিলে দেখো এটাকে যদি এটা দিয়ে ভাগ করি কে কে কাটা যায়, বাট এই ভগ্নাংশটা আমি গুণ দিয়ে উল্টিয়ে দিয়ে উপরে দিতে পারি d2 আর নিচে দিতে পারি d1। এভাবে করে আমি দুইটা সমীকরণকে লিখতে পারি। এখন এই যে ঘনত্ব, হ্যাঁ আমরা জানি ঘনত্বের সাথে আয়তনের একটা সম্পর্ক রয়েছে এবং ভরের, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এটা তোমরা ছোট ক্লাস থেকেই শিখেছো, ফিজিক্সে বা কেমিস্ট্রিতে তোমরা দুইটা জায়গায় শিখেছো। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। এই ঘনত্ব d সমান তার আমরা কি লিখতে পারি, একক আয়তনের ভর। তাহলে ভর হচ্ছে m বাই আয়তন হচ্ছে v। যদি v আয়তন এই পাত্রটাতে থাকে v আয়তন এবং দুইটা ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য যদি হয়, একটার জন্য d1 তাহলে সেটার ভর হবে m1, আর একটার জন্য d2 তার ভর হবে m2। তো এভাবে করে আমি এই ঘনত্বের পরিবর্তে ভর দিয়ে আমি এটাকে লিখতে পারি। তো সেই ক্ষেত্রে উপরের যে সমীকরণটা, এখানে আমি ধরো এটা লিখেছিলাম 3 নাম্বার সমীকরণ। তো এই 3 নাম্বার সমীকরণে আমি যদি এই d2 এবং d1 এর মান বসিয়ে দিই, তাহলে দেখো কি আসে, r1 বাই r2 ইজ ইকুয়াল টু রুট ওভার অফ d2 এর মান আমি বসাবো m2 বাই v, আর এটা হচ্ছে m1 বাই v। তো এখানে ক্যালকুলেশন করলে নিচের v বাদ দিয়ে আমি লিখতে পারি m2 ডিভাইডেড বাই m1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে এইটা দেখো দুটো ভিন্ন ভিন্ন গ্যাসের ভরের ভিন্নতার কারণে আমরা ব্যাপন হারের পার্থক্য কিন্তু পেয়ে যাব। তুমি দেখো এখানে আমি যদি একটু উদাহরণ দিই, যে উদাহরণটা আমরা উপরে ব্যবহার করেছি, এখানে যদি মনে করো উপরের বাম পাশের যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা ছিল হচ্ছে কত 36.5, আমি ধরলাম বড় গ্যাসটা, সেটাই m2, এটা হচ্ছে 36.5 আর এটা ছিল 17। তো এটা যদি আমি ভাগ করি, ভাগ করে ক্যালকুলেশন করলে 1.47 হয়ে থাকে। তো 1.47 আমি এখানে ক্যালকুলেশন করে পেলাম। তো সেই ক্ষেত্রে r1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি বলো তো, 1.47 r2। তাহলে একটু খেয়াল করে দেখো যে r2 হলো কি, r2 হচ্ছে এই যে দ্বিতীয় গ্যাসটা HCl এর ব্যাপন হারের মান। সেই ব্যাপন হারের মান r2 এর মান যত হবে এই তার সাথে এটা গুণ হয়ে প্রায় 1.5, তাই না, 1.5 গুণ, অর্থাৎ 1.5 গুণ গুণ হয়ে এই অ্যামোনিয়ার যে দূরত্বটা সেটা হবে 1.5 গুণের চেয়ে একটু কম, 1.47 মানে 1.5 এর চেয়ে একটু কম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমি যে 15 লিখছি, এটা দেখা যাচ্ছে যে খুব একটা অবাস্তব না, কাছাকাছি, মানে 15 এর চেয়ে সামান্য কম হতে পারে। তো এইভাবে করে তুমি দুইটা গ্যাসের ভরের ভিন্নতার কারণে এদের যে ব্যাপন হারের পার্থক্য হয়, হ্যাঁ ভিন্ন ভিন্ন ব্যাপন হার পাওয়া যায়, সেটা তুমি ব্যাখ্যা করে দেখাবে। তো এইভাবেই তুমি তোমার অ্যাসাইনমেন্টটা শেষ করবে। আশা করি আজকের অ্যাসাইনমেন্ট ক্লাস তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং আশা করি তোমরা বুঝেছো। বুঝে তোমরা, আমি আবার বলি, তুমি বোঝার পরে যে তুমি কপি করবে এটা না, তুমি তোমার নিজের মতন করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, যেন প্রত্যেকের অ্যাসাইনমেন্টই ভিন্নতা থাকে। বোর্ড থেকে নির্দেশনা যেভাবে দেওয়া থাকে যে প্রতিটা অ্যাসাইনমেন্ট যেন ভিন্নতা থাকে। যদি একজনের অ্যাসাইনমেন্টের সাথে আরেকজনের অ্যাসাইনমেন্ট হুবহু মিলে যায়, তাহলে তোমরা কিন্তু সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু ফেরত পাবে এবং তোমাদের আবার অ্যাসাইনমেন্ট করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল।